তোমরা যখন শিখছ পড়া মানুষ হবার জন্য, আমি না হয় পাখিই হব, পাখির মতো বন্য। আমাদের বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। বৈশাখ মাস পড়লে রবীন্দ্রনাথের জন্মতিথি কবে তার জিজ্ঞাসা করতে হয় না। ৩৬৫ দিনই রবি ঠাকুরের জন্মদিন, তাই জন্মদিনের পরেও তার জন্মদিন ফুরোয় না। যিনি তার ৮০ বছরের জীবদ্দশায় ইউরোপীয় বা পাশ্চাত্য সাহিত্যের ৪০০ বছরের ঐতিহ্যকে অতিক্রম করতে পেরেছিলেন, সেই কবির বাল্য শিক্ষা, তার ছোটবেলার মাস্টারমশাই কারা ছিল তা জানতে আমাদের বড়ই ইচ্ছা করে। আজ সে বিষয়েই আমরা আলোচনা করব, সঙ্গে থাকুন। আমরা জানি যে ঠাকুরবাড়ি ছিল কলকাতার একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের এই ঠাকুরবাড়ির পরিবেশেই কবির জন্ম। এরকম একটি সাংস্কৃতিক পরিমণ্ডলে কবি যখন বড় হয়ে উঠলেন, কিন্তু তার একটা অসুবিধাও ছিল। এই ঐতিহ্যবাহী পরিবারের পিতা দেবেন্দ্রনাথের সান্নিধ্য তিনি পাননি। অনেক ভাই বোন এবং খুড়তো জ্যাঠতো ভাই মিলিয়ে প্রচুর সংখ্যায় মায়ের সান্নিধ্য পাননি। অনেকটা ইতিহাসের দাস রাজাদের আমলের কথা কবি জানি স্মরণ করে পরবর্তীকালে জীবন স্মৃতি এবং ছেলেবেলা গ্রন্থে বললেন যে তার ছোটবেলা, তার জীবনটাও যেন কেটেছে ভৃত্যদের শাসনে। কিন্তু ভৃত্যরা কেমন? অতএব আমাদের জানতে খুব অবাক লাগে। যদি তার শিক্ষার কথা বলি, তার প্রথম শিক্ষক তার বাড়ির একজন ভৃত্য, যার নাম ঈশ্বর। অতএব ঈশ্বর যেমন খুব কড়াকড়ি ছিল, তার ছোটবেলায় টিফিনের খরচা যদি ওই 4টে লুচির পরে আর যদি বলতেন তিনি গম্ভীর স্বরে যে আর 2টো দেবো বা আর লাগবে, অতএব প্রত্যেকেরই জানা ছিল বালকদের কি উত্তর দিলে ঈশ্বর খুশি হবে। অতএব এই ভয়ে আর কেউ চাইতো না। বিকেলবেলার জলযোগ, তাতে ওই চিনে বাদাম বা ছোলা সিদ্ধ এরকম কিছু অল্প ব্যয়ের মধ্যে যা সম্ভব হবে তা যদি বলতো, ঈশ্বর খুশি হতেন। কিন্তু ঈশ্বর এই গম্ভীর প্রকৃতির ভৃত্য রাত্রিবেলায় ওই ছোটবেলা থেকেই রামায়ণ মহাভারত ওদের শোনাতেন এবং কঠিন কঠিন পুরাণের ব্যাখ্যাও কখনো কখনো সমাধান করে দিতেন। কিন্তু রাত্রি যত কমে আসছে, আর এই রাত্রি কমে আসার সঙ্গে সঙ্গেই ঈশ্বর তাদেরকে ছেড়ে দিতেন। তারপরেই আসতেন বিশেষ করে, যার নাম একদম বলতেই পারি, ওই দাশুরায়ের পাঁচালী শোনানোর জন্য ওই শিক্ষক ছিলেন কিশোরী চাটুর্যে। এই কিশোরী চাটুর্যে তাকে শোনাতেন এবং যে তার ছোটবেলায় যে কবিতাটি তিনি পরবর্তীকালে জীবন স্মৃতি গ্রন্থে লিখছেন, যে সেই কবিতাটি ছিল তার আদি কবির কবিতা, জল পড়ে পাতা নড়ে। আমাদের তো এখন শহর বা শহরতলিতে সেই জল পড়ার মুক্ত আকাশও দেখতে পারি না, গাছের উপর বৃষ্টির জলও দেখতে পারি না। এবং আরেকটি কবিতা তাকে খুব আকৃষ্ট করেছিল রবীন্দ্রনাথকে, বালক রবীন্দ্রনাথকে, যেটা হলো বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এই কবিতা দুটির কথা তিনি বারবার জীবন স্মৃতিতে উল্লেখ করেছেন। আজকের দিনে আমাদের বাড়ির সন্তানদের, আমাদের ছোটদের একটি বিদ্যারম্ভের কৌশল বা প্রথা চালু আছে, সেটি হলো বিশেষ করে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি দেবার। রবীন্দ্রনাথের এরকম আনুষ্ঠানিকভাবে কোনো হাতে খড়ি হয়েছিল বলে আমাদের জানা নেই। প্রথম যার কাছে নবীন মাধবচন্দ্র মুখোপাধ্যায়ের পাঠশালায় কবির প্রথম হাতে খড়ি হয়। তাহলে মনে রাখতে হবে, মাধবচন্দ্র মুখোপাধ্যায়ের পাঠশালায় রবীন্দ্রনাথের প্রথম হাতেখড়ি হয়। তার প্রথম ভৃত্য ছিল ঠাকুরবাড়ির ভৃত্য, ঈশ্বর ছিল তার প্রথম শিক্ষক। এবং পরবর্তীকালে দাশুরায়ের পাঁচালী এবং ছড়ার সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠেন যে সমস্ত শিক্ষকের সান্নিধ্যে, তারা হলেন কৈলাস মুখুজ্জে এবং কিশোরী চাটুর্যে। অতএব এদের সান্নিধ্যে তাদের বাল্য অবস্থাটাই কাটে। ভাবতে তো অবাক লাগে, তাহলে কি তিনি স্কুলে ভর্তি হননি? অবশ্যই হয়েছিলেন, কিন্তু কোনো স্কুল তার পছন্দ হয়নি। তার যখন স্কুলে ভর্তি হওয়ার বয়স হয়নি, তখন বাড়ির ভাগ্নে সত্য স্কুলে যাচ্ছে। সত্য স্কুলে যাওয়ার সময় তার কান্নাকাটি কেন?
সত্য রোজ স্কুল থেকে ফিরে তার যাবার পথ, স্কুলের বর্ণনা, বাইরের পরিবেশ ইত্যাদি সে রবি ঠাকুরের কাছে করত। আর রবি ঠাকুর যেহেতু বাইরে তার যাতায়াত ছিল না, বন্ধ ছিল, তাই বাইরের এই পরিবেশ জানা সম্পর্কে, রাস্তাঘাট জানা সম্পর্কে, স্কুল সম্পর্কে তার একটা অসীম কৌতূহল ছিল। কিন্তু স্কুলে যাওয়ার জন্য তার কাছে প্রমাণপত্র হিসেবে, প্রমাণস্বরূপ আর কিছু ছিল না এই কান্না ছাড়া। কিন্তু এই কান্না দেখেই ওই মাধবচন্দ্র মুখোপাধ্যায় একসময় তাকে বলেছিলেন, আজকে তুমি স্কুলে যাওয়ার জন্য যে কান্না করছো, যতটা কাঁদছো, একদিন স্কুলে না যাবার জন্য ততটা কাঁদতে হবে। অদ্ভুত ব্যাপার, সত্যি সত্যি পরবর্তীকালে তিনি আর স্কুলে যেতে চাননি। একাধিক স্কুল পরিবর্তন করেছেন জীবনে। আমরা যদি তার একটি তালিকা দিই, তো দেখব তিনি প্রথমেই ভর্তি হয়েছিলেন চিতপুরে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে। বেশিদিন তার মন কাটেনি সেখানে, ভালো লাগেনি। তারপরে তিনি ভর্তি হলেন নর্মাল স্কুলে। তারপরে একটা ফিরিঙ্গি স্কুলে ভর্তি হয়েছিলেন যার নাম বেঙ্গল একাডেমি। তারপরে ভর্তি হলেন সেন্ট জেভিয়ার্স স্কুলে। আর তারপরে দুটি বিদেশি স্কুলে ভর্তি করলেন, ব্রাইটনের পাবলিক স্কুল এবং শেষ লন্ডন ইউনিভার্সিটি। তবে এই যে কোনো জায়গাতেই তিনি ভালো মতো মন দিতে পারেননি এবং কোনো শিক্ষককেই তার পছন্দ হয়নি। তিনি জীবন স্মৃতিতে এক জায়গায় বলছেন যে স্কুলের মাস্টারমশাইরা একদিনও অনুপস্থিত হয়ে তাদের মুক্তি দেননি। অতএব স্কুলের টিচাররা অনুপস্থিত থাকুক, এটাই তিনি চাইতেন। কারণ তার মানে গদবাঁধা পড়াশোনা রবি ঠাকুরের একদম পছন্দের বিষয় ছিল না। অতএব তারাও এতটাই নিয়ম শৃঙ্খল বা নিয়মানুবর্তী ছিলেন যে একদিনও কোনো ক্লাস কামাই করেননি। তবে যে সমস্ত শিক্ষকদের কথা তিনি জীবন স্মৃতি বা ছেলেবেলা গ্রন্থে বিভিন্ন সময় উল্লেখ করেছেন, তাদের মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে কুস্তি শিখতেন একজনের কাছে, তার নাম হলো হীরা সিং। রবীন্দ্রনাথের এই যে বাল্যকালের শিক্ষাটা, একদিকে শরীর শিক্ষা হয়েছে, সাংস্কৃতিক চর্চা হয়েছে, আর তথাগত প্রথাগত শিক্ষার, অতএব জ্ঞানমূলক শিক্ষার আয়োজন হয়েছে। তার শরীর, মন এবং সাংস্কৃতিক মনন একই সঙ্গে কিন্তু তার গড়ে উঠেছে প্রথাগত স্কুলে না যাওয়া সত্ত্বেও। নীলকমল ঘোষালের কথা উল্লেখ করতে হয়, যার কাছে কবি পাঠ নিয়েছিলেন অক্ষয় কুমার দত্তের চারুপাঠ, তারপর পদার্থবিদ্যা, বস্তুবিচার, এমনকি মেঘনাদ বধ কাব্য এবং প্রাচীন বৃত্তান্ত। এই সমস্ত পাঠগুলি তিনি প্রথমত নিলেন ওই নীলকমল ঘোষালের মাস্টারমশাইয়ের কাছ থেকেই। অঘোরবাবু ছিলেন ইংরাজি শিক্ষক। জ্ঞানচন্দ্র ভট্টাচার্য তাকে সংস্কৃত শিক্ষা দিতেন। বিষ্ণু চক্রবর্তী ছিলেন যিনি তাকে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষা দিতেন। আর হেনরি মরলি যিনি বিদেশে কবিকে ইংরাজি শিক্ষা দিয়েছেন। তবে এই সমস্ত শিক্ষকের তালিকা থেকে তিনি পরবর্তীকালে জীবন স্মৃতিতে উল্লেখ করেছেন যে এই হেনরি মরলির মতো শিক্ষক বা শিক্ষকের অভাব তিনি জীবনে অনুভব করেছেন। অতএব আমাদের এই প্রথাগত শিক্ষার মধ্যে গণ্ডিতে যারা ছিলেন, অতএব তাদেরকে কিন্তু তার কবির খুব একটা যে পছন্দের তালিকায় ছিলেন তা নয়। কিন্তু শিক্ষাটা তার হয়েছিল। তাহলে একদিক দিয়ে কুস্তি শিখতেন যেমন, ইংরাজি, পদার্থবিজ্ঞান, বস্তু বিচার, বিভিন্ন গ্রন্থের সঙ্গে তার ছোটবেলা থেকেই পরিচয় ঘটেছিল। খুব আশ্চর্যের বিষয় যে রবীন্দ্রনাথ পড়াশোনা করেননি, কিন্তু তার যে সমস্ত স্বর্ণ শস্য বাংলা সাহিত্যে ছড়িয়ে ছিটিয়ে আছে তা দিয়ে আমরা অনেকে শিক্ষিত হচ্ছি। এবং রবীন্দ্রনাথ তার শান্তিনিকেতন, শ্রীনিকেতন এই দুটো প্রতিষ্ঠান শুধু তৈরি করলেন না, তিনি নিজে যেন একটা প্রতিষ্ঠান হয়ে গেলেন। আর এই প্রতিষ্ঠানের সদস্য যারা রবীন্দ্র দলভুক্ত, অর্থাৎ রবীন্দ্রনাথের গান, তার সাহিত্য চর্চা, তার কবিতা নিয়ে বহু মানুষ আজকে জীবনে প্রতিষ্ঠিত হবার চেষ্টা করছেন এবং জীবিকা সংগ্রহ করছেন। তাহলে রবীন্দ্রনাথ নিজেই একটা প্রতিষ্ঠান, যে রবীন্দ্রনাথ যে কখনোই নিজের সম্পর্কে বিভিন্ন ধারণা তো পাল্টেছেন, কবি ধারণা পাল্টালেন যে তিনি একাধারে যেমন নিজের চিকিৎসা বিদ্যায় অভ্যস্ত ছিলেন, তিনি কখনো
পাশ্চাত্য শিক্ষার প্রতি যেমন তার আস্থা ছিল, তিনি নোবেল প্রাইজ পেলেন এবং এই ব্রিটিশদের বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ বিশেষ করে জালিয়ানওয়ালাবাগের পর যে নাইট উপাধি বর্জন করলেন তার প্রতিবাদ গর্জে উঠল। অতএব এই বঙ্গভঙ্গের পরে এই স্বদেশী আন্দোলনের সময় তিনি যে বিখ্যাত গান রচনা করলেন সবটাই তাহলে দেশ বিদেশ প্রাচ্য পাশ্চাত্য মিলেমিশে একাকার হয়ে গেছে। দেশের বিভিন্ন সময় সমসাময়িক সে সমস্যা নিয়ে তিনি নানা কথা বললেন, তা আমাদের কাছে আজকের লেখা বলে মনে হয়, আধুনিক বলে মনে হয়, সমসাময়িক বলে মনে হয়। তাই রবীন্দ্রনাথ কখনোই সেকালের কবি নন, তিনি আজকের কবি। এবং রবীন্দ্র একটা দর্শন, যে রবীন্দ্রনাথের এক একটা গান বিশেষ করে এক একটা দর্শনে গিয়ে পৌঁছায়। আমরা দেখেছি ছোটবেলায় সংস্কৃত শিক্ষার মাধ্যমেই রবীন্দ্রনাথ যেমন পুরাণ সম্পর্কে জ্ঞান লাভ করেছিলেন, তেমনি বিশেষ করে উপনিষদের শিক্ষায়, বৈষ্ণবীয় শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। তার সব মিলেমিশে তার জীবন স্বর্ণমুকুট লাভ করলেন তিনি। অতএব এই রবীন্দ্রনাথ নিজের নাম যে সবার কাছে পৌঁছে যাক, শেষ জীবনে খুব আক্ষেপের সুরে বলছেন যে তিনি হয়তো সমসাময়িক কালে, তার জীবদ্দশায় সমসাময়িক কালে মানুষের মনে ততটা ঠাঁই নিতে পারেননি, ঠাঁই পাননি। তাই বলছে, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। আর তার আক্ষেপ ছিল, তিনি চেয়েছিলেন বারবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই মোর শেষ পরিচয়। আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় এতটুকুই রইল। নিশ্চয়ই আমরা অন্যান্য পর্বে তার বিভিন্ন আঙ্গিক নিয়ে আলোচনা করব। রবিপক্ষ অর্থাৎ কবিপক্ষ, এটা আমাদের ধারাবাহিক বিভিন্ন পর্বে চলতে থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।